চট্টগ্রামের লালদিয়া চরে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। সোমবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম এর মধ্যে চুক্তি সই হয়। এজন্য সব মিলিয়ে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ৬,৭০০ কোটি টাকা। অনুষ্ঠানে নৌ উপদেষ্টা জানান, দেশের অর্থনীতিতে নতুন দুয়ার উন্মোচন করবে লালদিয়া টার্মিনাল। দীর্ঘ সময় ধরে কন্টেইনার জট, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত নানা সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দর পরিচালনা চ্যালেঞ্জ হয়ে ওঠে। ফলে বিশ্বমানের টার্মিনাল নিশ্চিতে বন্দর সম্প্রসারণে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সংকট নিরসনে ৩০ বছরের জন্য চট্টগ্রামের লালদিয়া চরে নতুন টার্মিনাল নির্মাণ করতে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি সই করে সরকার। নির্মাণকালে সব মিলিয়ে প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় বাংলাদেশকে প্রত্যেকটি কন্টেইনারের জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হবে। অপারেটর চুক্তি ভঙ্গ করলে বন্দর কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাপনায় উদ্যোগ নিতে পারবে। এই চুক্তির ফলে চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও সহজ হবে, যা অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এই চুক্তির মধ্য দিয়ে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হলো। এছাড়া আগামী ৪ বছরে ৪টি নৌবন্দর, একটি বিমানবন্দর যাত্রা শুরু করবে, যা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে সাহায্য করবে। দ্রুততার সঙ্গে চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, এ নিয়ে কোনো শঙ্কা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট ৩ বছরে, এবং এটা আমাদের জন্য নয়। আমরা পাসিং ফেজ অফ দিস কান্ট্রি, উই আর পাসিং জেনারেশন। আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে, এই জনশক্তি আমরা আমাদের দেশে ইউজ করতে চাই। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে, আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য। এদিকে বিকেলে আলাদা অনুষ্ঠানে পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ম্যাডলগ এর সঙ্গে চুক্তি সই করে সরকার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিপক্ষ নয়, ব্যবসায়ীদের সহযোগী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। সোমবার রাজধানীতে এক মত বিনিময় সভায় জ্বালানি সংকট নিরসন সহ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের দাবিও জানান ব্যবসায়ী নেতারা। বিদেশি বিনিয়োগের নামে বর্তমান সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা। দেশের বর্তমান ব্যবসার পরিবেশ নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এতে নিজেদের মতামত তুলে ধরেন বিজিএমইএ, বিজিবিএ, বিটিএম এর নেতারা। এ সময় ব্যবসায়ীরা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মুখে পড়ছে শিল্প খাত। গ্যাস সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হচ্ছে, রপ্তানিও কমছে ধারাবাহিকভাবে, কিন্তু কোনো সরকারি নীতি সহায়তা মিলছে না। যারা আমলারা বসে আছেন, তারা কি গার্মেন্টসে গিয়ে কাজ করেছেন? তারা কি জানেন যে বাইরের কাছ থেকে অর্ডার আনতে গেলে যে সুটকেস নিয়ে কান্ট্রি ফর কান্ট্রি, বাইরে টু বাইরে গিয়ে আমাদেরকে অসুস্থ হয়ে আজকে অর্ডারগুলো আনতে হয়? আমাদের একজন দক্ষ, যোগ্য এবং এই পোশাক শিল্প পরিবারের যিনি কথা শুনবেন এবং বিভিন্ন মহলে পৌঁছে দিবেন, সেরকম একটা যোগ্য নেতৃত্বই চাই। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা করছে বলে অভিযোগ করেন পোশাক শিল্প মালিকরা। বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতেও গতি আসবে। গত বছর যেই রকম ভাবে আমি নিজেই অর্ডার পেয়েছি, আজকের এই বছরে আমি সে থেকে অনেক কম অর্ডার পেয়েছি এবং আমি খুব চিন্তিত যে আমাদের এই সেক্টর, বিশেষ করে এই গার্মেন্টস সেক্টর কিভাবে আগামী দিনগুলো চলবে। আমার এই অল্প টাকার জন্য আমি কেন আমার ব্যবসাটা হারাচ্ছি বা পার্শ্ববর্তী দেশের কাছে তুলে দিচ্ছি? এনারা তো কিছুদিন পরে চলে যাবেন, কিন্তু ওনাদের আমরা ছাড়বো না, আমি বলে রাখলাম। ওনাদেরকেও অ্যাকাউন্টেবল হতে হবে। নির্বাচিত সরকারের কাছে সংসদের উচ্চকক্ষে ব্যবসায়ীদের জন্য 10% আসন রাখার দাবি জানান বিজিএমইএ সভাপতি। শিল্প অঞ্চলে পোশাক ব্যবসায়ীকে সংসদ সদস্য হিসেবেও দেখতে চান শিল্প উদ্যোক্তারা। নতুন বাংলাদেশে যেটা আসবে সেটা হচ্ছে এই সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। আমাদের দাবি হওয়া উচিত যে উচ্চকক্ষে যে 100টা সিট, সেই 100টা সিটের মধ্যে অন্তত 10 জনকে দেওয়া উচিত শিল্প উদ্যোক্তা এবং বিজনেস কমিউনিটি। তৈরি পোশাক খাতে গতি আনতে ব্যবসায়ীদের নিয়ে আলাদা রোডম্যাপ তৈরির দাবিও জানান খাত সংশ্লিষ্টরা।
প্রিসিডেন্স অনুযায়ী তার অবস্থান থাকতে হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা কাটছে না। রপ্তানি বাণিজ্যে ধীর গতি, বিনিয়োগও প্রায় স্থবির। কারখানায় জ্বালানি সমস্যার পাশাপাশি ডলার সংকটও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ কমে যাওয়ায় ঋণ প্রবৃদ্ধি 6.29% নেমেছে, যা গত 4 বছরের মধ্যে সবচেয়ে কম। তারল্য সংকটে নতুন ঋণপত্র খুলতে সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টানা 3 মাস রপ্তানি কমেছে। ঋণের উচ্চ সুদহার বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। সব মিলিয়ে স্বস্তি মিলছে না অর্থনীতিতে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যে যেভাবে জনগণের একটা ক্রয় ক্ষমতা ছিল সেটা কমে যাবে, এবং ক্রয় ক্ষমতা যদি কমে যায় তাহলে আমাদের অর্থনীতিটা টোটাল যে প্রবৃদ্ধি আছে প্রবৃদ্ধি আপনার খুব নিম্নমানে চলে আসবে, এবং এখানে আমার ধারণা যে 4-এর নিচে চলে আসতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কঠিন সময় পার করতে হচ্ছে। শ্রমিক আন্দোলন, কারখানা বন্ধের মতো বড় প্রতিবন্ধকতার মুখে শিল্প খাত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তার দ্রুত সমাধান চান তারা। রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনারা দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। একটা নির্বাচনী সরকারের হাতে দায়িত্বটা হস্তান্তর করে দিয়ে আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদেরকে ব্যবসা করার মতো একটা এনভায়রনমেন্ট দেন। আমরা ব্যবসা করতে আসছি, আমরা ব্যবসা করতে আমাদেরকে সুযোগ দেন। শুধু সততা দিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বিষয়টা তা না। মানুষের পারসেপশন হচ্ছে একটা দেশ রাজনীতি দ্বারা পরিচালিত হয়, অতএব রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক যে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছি সেই ঘুরে দাঁড়ানোটা সম্ভব বলে আমি মনে করি। নির্বাচিত সরকার ক্ষমতা এলে টেকসই অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজেএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিলউদ্দিন আহমেদ। জনাব কফিলউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা বেশ উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন, যে চলমান যে রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, পাশাপাশি যে ব্যবসার পরিবেশ যে সূচক সেখানে উন্নতি না হওয়ার বিষয়গুলোর কারণে ব্যবসা বাণিজ্যের ধীর গতি এসেছে। এখান থেকে উত্তরণে আসলে স্পেসিফিক আপনাদের দাবি কি? ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে আমাদের এই গার্মেন্টস সেক্টর এটা নিয়ে যদি কথা বলতে চাই, এটা অনেক সময়ের ব্যাপার। তারপরও এখন যে সমস্যাগুলোতে আমরা ভুগতেছি, বিশেষ করে আমাদের ধরেন বিভিন্ন আইটেম গার্মেন্টস এর, আমরা কারো সোয়েটার আইটেম, কারো নিট, কারো ডেনিম, কারো ওভেন, আমরা এক একটা প্রোডাক্টের এক একটা সিজন থাকে, বাইরেরা সিজন অনুযায়ী নেয়। তা আমরা ইতিমধ্যে, যেমন আমি একজন সোয়েটার ব্যবসায়ী গার্মেন্টস এর, আমি আমার নিজেকে বলতে পারি, আমি লাস্ট ইয়ারে আমি যে অর্ডারগুলো আমি পেয়েছিলাম, আমি সেই অর্ডারগুলোতে দেখা গেছে এই বছর আমার প্রায় 30% অর্ডার আমার কমে আসছে। আমার বায়ার ঠিক ছিল, আমার যে ব্র্যান্ডের কাজ করতাম সবে আমার ঠিক আছে, বাট এখন বায়াররাই আমাদেরকে অর্ডার কম দিচ্ছে। কারণ কি, আমরা বিভিন্নভাবে বায়ারদের সাথে এই কথাগুলো শোনার বলার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু বায়াররা কিরকম আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। তারা অনেক কিছু আমাদের কিছু বলতে চায় না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, শুধু আমি আমার নিজেকে নিয়ে বললাম না। দেখা গেছে আমার এক বন্ধু, উনি কম্পোজিটের মালিক, নিট কম্পোজিট। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি অবস্থা অর্ডার প্রতি? তখন সে আমাকে একই উত্তর দিলেন যে ভাই আমার 40% গত বছর যেই বায়ারগুলো অর্ডার দিয়েছিল তার চেয়ে 40% আমি কম পেয়েছি অর্ডার। এখন এই বছর শুধু এরকমই না, আজকে আমরা উত্তরাতে আমরা এই সংকট নিরসনের জন্য আমরা একটা মত বিনিময় সভা করেছি। সেই মত বিনিময় সভাতে দেখেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট বিজিএমএর, আমাদের বাবু ভাই, বিটিএমসির প্রেসিডেন্ট রাসেল ভাই, আমাদের বিজিবিএ অর্থাৎ বাইং হাউস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমরা একটা বড় মিটিং করেছি আজকে। তাদের থেকে এটা সবাই জানার চেষ্টা করেছি।
যে আসলে আমরা এই বৈতরণী কিভাবে পার করব। সবার একই কথা যে এটা আমাদের একটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন প্রবলেমে আমরা আসলে ভুগতেছি। এই প্রবলেম বলে আমি শেষ করতে পারবো না। তার মধ্যে দিয়ে একটি উল্লেখযোগ্য হলো আপনার আমাদের বিজেপির প্রেসিডেন্ট মহোদয় গতকালকেও এনবিআর এ গিয়েছিলেন, দীর্ঘ সময় উনি মিটিং করেছে ব্যবসায়ীদের নিয়ে। আমরা শুধু এনবিআর না, আমরা দেখেন এই যদি বলতে চাই আমাদের পাওয়ার ফ্যাক্টর, তারপরে রয়েছে আমাদের শ্রমিক অসন্তোষ, ব্যাংক, বিমা, কাস্টম, বন্ড থেকে শুরু করে আমাদের পদে পদে আমাদের এই প্রবলেম। আসলে এই বিজনেসটাকে নিয়ে দেশে আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্র রয়েছে, এটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি। সো আমি মনে করি এইখান থেকে আমাদেরকে উত্তরণের একটি পথ, যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প না করে, এই মুহূর্তে আমাদের এখান থেকে আমরা বেরিয়ে আসাটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। কারণ আমরা আশা করেছিলাম গত ফ্যাসিস্ট সরকারের পরে 1.5 বছর আজকে একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট, আমরা ভেবেছিলাম যে ব্যবসায়ীদের পাশে ওনারা থাকবে, ব্যবসায়ীদের জন্য ওনারা কিছু করবে। আসলে আমরা মরার রূপে খাড়ার গা, যে আমরা এখনো আমরা কোনো দিক আমরা পাচ্ছি না। আমাদের ধরেন অনেক ছোট বড় মাঝারি শিল্পের মালিকরা, কোনো মালিকই কিন্তু সুস্থ নয়। কিন্তু জনাব কফিলউদ্দিন আহমেদ, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, গত 15 মাসে সরকার ব্যবসা সহজীকরণে নানা রকম উদ্যোগ নিয়েছে, ব্যবসার পরিবেশে উন্নতি হয়েছে এমন দাবি করা হচ্ছে। আসলে আপনারা বলছেন যে এনবিআর থেকে শুরু করে ব্যাংক, জ্বালানি খাত সব জায়গায় আপনারা সংকটে পড়েছেন। তাহলে মুখোমুখি অবস্থা আপনাদের সাথে সরকারের বোঝাপড়ায় কোনো ঘাটতি আছে কি? না, আমরা বোঝাপড়ার এরকম ঘাটতি আসলে তো রয়েছেই, ঘাটতি তো আমাদের কম বেশি আছে। বাট আমরা চেয়েছিলাম যে আমাদের এই বিশেষ করে ফ্যাসিস্টদের পতনের পর এই ইন্টেরিয়র গভর্নমেন্টটা আমাদের কাছে ব্যবসায়িক বান্ধব হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমরা যারা রিয়েলাইজ করি যে আমরা যারা ব্যবসায়ী, মোটামুটি আপনি জানেন যে এই গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটি বড় অবদান রাখে, যেটা গভর্নমেন্ট শতকরা 84% রেমিটেন্স বা অর্থনীতিতে আমরা কিন্তু অবদান রাখি, যারা আমরা এক্সপোর্টার। আমি মনে করি এই ব্যবসাটাকে গভর্নমেন্ট তথা আমাদের যত রকমের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসা উচিত। এই ব্যবসা যদি না থাকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভঙ্গুর দাঁড়াবে, এটা আমি মনে করি। আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ এবং যারা আছেন এই সংশ্লিষ্ট, আমাদের মালিক শ্রমিক থেকে শুরু করে পাওয়ার ফ্যাক্টর থেকে শুরু করে সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে এখান থেকে বেরোতে হলে। আর নচেত আমাদের এই ব্যবসা টিকে রাখা কিন্তু আমাদের অনেক কঠিন হয়ে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তা আজকে আমরা এই মত বিনিময় সভা থেকে আমরা প্রত্যেকেই আমরা জোরালো দাবি করেছি যে গভর্নমেন্ট আমাদেরকে অবশ্যই এখন যে সাপোর্ট আমাদের আছে তার চেয়ে আরো অনেক সাপোর্ট আমাদেরকে দিতে হবে, কারণ এই সেক্টর। ধন্যবাদ জনাব কফিলউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি করা সহ 5 ধরনের সেবা দেয়া বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী 20 নভেম্বর থেকে এসব সেবা বন্ধ করা হবে। অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানানো হয়, গ্রাহক পর্যায়ে ছেঁড়া ফাটা নোট বদল, সরকারি চালান সেবা এবং চালান সংক্রান্ত ভাঙতি টাকা দেওয়ার সেবাও বন্ধ হচ্ছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ সেবাগুলো পাবেন গ্রাহকরা। শুধু পোড়া নোট পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে সেবা নিতে পারবেন। মূলত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় আধুনিকায়ন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত ভল্ট স্থাপন এবং মূল ভবনের নিরাপত্তায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গেল অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতি করে 25 লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনা ঘটে। এরপর আরও 2 জনের অর্থ আত্মসাতের চেষ্টা করলে শেষ সময় তা আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। যেহেতু এটা তার কোর ফাংশনের মধ্যে পড়ে না, এই জন্য এখন থেকে বাংলাদেশ ব্যাংক কয়েকটি সেবা বন্ধ করে দিচ্ছে জনগণের জন্য। এর অর্থ এই না যে জনগণ সেই সেবাগুলো থেকে বঞ্চিত হবে, কারণ সারা দেশে বাংলাদেশ ব্যাংকের সংখ্যা তো 8-10টি ব্রাঞ্চ, শাখা অফিস, কিন্তু শত শত বা 12,000-এর উপরে ব্যাংক শাখা রয়েছে যেগুলো এই সেবাগুলো দিয়ে থাকে।
জমি অধিগ্রহণের অর্থ না পাওয়ায় মাদারীপুরের ইকো পার্কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। 10 মাস ধরে কাজ বন্ধ থাকায় হুমকির মুখে পড়েছে ইকো পার্ক বাস্তবায়ন প্রকল্প। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলছে প্রশাসন। 5 বছর আগে মাদারীপুরে 40 কোটি টাকা ব্যয়ে চরমুগুরিয়া আধুনিক ইকো পার্ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে সামাজিক বন বিভাগ। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর গত 3 মাস আগে প্রকল্পের সময়সীমা শেষ হয়েছে, তবে এখনও শেষ হয়নি কাজ। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো 10 মাস আগে কাজ বন্ধ করে দেয়। স্থানীয়রা বলছেন, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ এখনও তারা পাননি। অর্থ না দিলে প্রকল্পের কাজ করতে দেবে না তারা। আমার এই যে এইটার ভিতর জায়গা ছিল, ইকুপারের ভিতর জায়গা ছিল, আমার জায়গা জোর করে 11 বছর তুই ইকুপার আল্লাহ লয়ে গেছে। আমাকে কোনো একোয়ার করা নাই, আমাকে কোনো টাকা পয়সাও দেয় না। টাকা পয়সাটা আমাকে না দিয়ে আমাকে খালি কয়েক বছর ধরে ঘুরে 10 বছর ধরে আমি ঘুরেইতেছে। ডিসি কোর্টে আমাকে কয়েকবার নিছে, 10-12 বার আমরা গেছি ডিসি কোর্টে। এমন অবস্থায় অনেকটা অসহায় সামাজিক বন বিভাগ। কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় 3.5 কোটি টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাকাগুলো ক্ষতিগ্রস্তদের এখনও বিলি করেনি। তারা অদ্যাবধি কোনো টাকা পায় নাই বিধায় তারা শেষ পর্যায়ে এসে কাজের তীব্র বাধার সৃষ্টি করে। এখন ইকো পার্কের পরবর্তী কাজের জন্য মন্ত্রণালয়ের একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি হয়েছে। কমিটির লোক এখানে আসবেন, তারা দেখে তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে। প্রশাসন বলছে, প্রকল্প এলাকায় সরকারি খাস জমি আছে, তাই আবেদনকারীর কাগজপত্র যাচাই বাছাই শেষে খুব দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার অলরেডি তাদের ডকুমেন্টস জমা দিয়েছেন ক্ষতিপূরণ পাবার আশায়, তাদের ডকুমেন্টসগুলি যাচাই বাছাই করা হচ্ছে। ডকুমেন্টসগুলি যাচাই বাছাই শেষে সঠিক যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কাছে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ইকো পার্কের নির্মাণাধীন অনেক স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে সরকারের। তাই দ্রুত কাজ শেষ করার দাবি জানান পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিলুপ্তির মুখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের তাঁত শিল্প, সেই জায়গা দখল করে নিচ্ছে যন্ত্রচালিত তাঁত। এই প্রতিযোগিতায় টিকতে না পেরে পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক তাঁতি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 50,000 কাঠের তাঁত। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানায় তাঁত বোর্ড। তাঁত শিল্পের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া। বংশ পরম্পরায় কাপড় তৈরি করেই জীবিকা চলে এখানকার তাঁতিদের। তবে দিনে দিনে পাল্টে যাচ্ছে সে চিত্র। একসময় এসব এলাকার বেশিরভাগ বাড়িতেই ছিল হস্তচালিত কাঠের তাঁত, সেখানে এখন জায়গা দখল করে নিয়েছে বিদ্যুৎ চালিত পাওয়ার লুম। তাঁতিরা বলছেন, কাঠের তৈরি তাঁতে দিনে 1টি শাড়ি তৈরি করা যায়, অন্যদিকে পাওয়ার লুমে তৈরি হয় 2 থেকে 3টি শাড়ি। এ কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। পূর্বপুরুষের পেশা ছাড়তেও বাধ্য হচ্ছেন কেউ কেউ। আমরা যে কাপড় বানাই মহাজন বেচাকিনি করতে পারি না, বাজারে তুললে কাপড় নেয় না, সেই কারণে তাঁতঘর বন্ধ। এখন কাপড় নিলে আমাদের 500 টাকা মজুরি, হ্যাঁ, আর পার্লামে তো 500 টাকা না, তার 50, 200 টাকা 250 টাকা মজুরি দেয়। ফেরা ডেলি দিন 3 পিস করে নামায়। ব্যবসায়ীরা বলছেন, নানা ধরনের পোশাকের ভিড়ে শাড়ির চাহিদা আগের মতো নেই। ব্যবসা টিকিয়ে রাখতে তাই কাঠের তাঁত ব্যবহার সম্ভব হচ্ছে না। তাঁতের ব্যবসা আগের মতো হচ্ছে না। কাঠের তাঁতগুলো শ্রমিক অভাবে, পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে। বিক্রি না হলে কিন্তু নুন তুলতে করা যায় না। তো এই যে অবস্থাগুলো দাঁড়িয়েছে, এই জন্য আমাদের এই কাঠের যে তাঁতগুলো ছিল, যাকে জাপানি তাঁত বলা হয়, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এদিকে তাঁত শিল্প রক্ষায় কম সুদে ঋণ এবং প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানায় তাঁত বোর্ড। ক্ষুদ্র তাঁতি যারা আছে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা লোন প্রদান, বিনা সুদে লোন প্রদান করে থাকি, এবং তারা যেন এই টাকাটা সুন্দরভাবে তাদের বিজনেসে, তাদের যে ব্যবসা আছে সে জায়গায় মূলধন হিসেবে ব্যবহার করতে পারে, সেই ধরনের ইনস্ট্রাকশনও দিয়ে থাকি। জেলায় বর্তমানে 12,000 তাঁতির মোট তাঁত রয়েছে 1 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে 42.80 পয়েন্ট। এছাড়া 3 শতাধিক কোম্পানির এবং ফান্ডের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সোমবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে 18 পয়েন্ট।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক 42.80 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4774 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বাড়লেও তা এখনও 300 কোটির ঘরে। লেনদেন হয়েছে 348 কোটি 5 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 49 কোটি 94 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেয়া 373টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 322টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 35টির এবং শেয়ার দর অপরিবর্তিত 16টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় আনোয়ার গ্যালভানাইজিং, তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দরভিত্তির তালিকায় প্রথম ফার ইস্ট ফাইন্যান্স, রিং শাইন টেক্সটাইল দ্বিতীয়, তৃতীয় ফার্স্ট ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 41.69 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,368 পয়েন্টে। লেনদেন হয়েছে 14 কোটি 6 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।